বনানীতে যে অফিসটা ছিল দলের, অফিসে যাচ্ছিলাম। তো কাছাকাছি যখন এসেছি তখন রাস্তার এক জায়গায় একটু জটলা, কয়েকজন মানুষ, একজন মহিলা শুয়ে আছে বোধহয়, সাথে এক ছোট বাচ্চা ছিল, হ্যাঁ মেয়ে ছিল বোধহয় সম্ভব। তো দেখেই বোঝা যাচ্ছে যে মহিলা অসুস্থ। তা আমি রাস্তার এই পাশে, ওটা ছিল অন দি আদার সাইড অফ দ্য রোড। অফিসে তখন ফোন করলাম আমার এক সহকর্মীকে, বললাম যে কোথায় তুমি? ও বললো ভাই আমি অফিসে। আমি অমুক জায়গায় আছি, তুমি আসো। ও তাড়াতাড়ি আসলো। আসার পরে আমি বললাম যে দেখো ব্যাপারটা কি। আমি আর ওই জটলাতে যাইনি, আমি তা ও দেখে এসে আমাকে বলল যে খুব সম্ভবত মহিলাটা খুব অসুস্থ, এবং আমি তখন ওকে আমাদের জন্য অফিসে যে ডাক্তার ছিল যোগাযোগ করো, দেখো মহিলাটা কিভাবে সহযোগিতা করা যায়। তারপরে মহিলাটাকে হসপিটালাইজ করা হয়, পরে আলহামদুলিল্লাহ সুস্থ হয় মহিলাটা। একটা কর্মসংস্থানের ব্যবস্থা মনে হয় করা হয়েছিল, যেখান থেকে মিনিমাম একটা তার ইনকাম হয়, যেখান থেকে সে মোটামুটি চলতে পারে। আমাদের বৌদ্ধ মন্দির থেকে তিলপাপাড়া অনেক দূর। ওখানে যেয়ে কিছু মানে 1 ঘন্টার ভিতরেই উনি ওখান থেকে মনে করেন দগ্ধ অবস্থায় সমস্ত বিশ্ব রোড হয়ে আপনার বৌদ্ধ মন্দির এসেছে। আর সে নিজের গায়ের কাপড় চোপড় খুলে খুলে ফেলেছে। কত মানুষ রাস্তায় ছিল, কেউ বাঁচানোর চেষ্টা করেনি। তখন বৌদ্ধ মন্দিরে এসে আমাদের পরিচিত একটা দোকান, সেখানে ওনাকে বরফ টরফ দিয়ে, হরতাল ছিল, গাড়ি যাচ্ছে না। পরে আমার ভাইয়েরা জোর করে একটা গাড়ি নিয়ে নিজেরাই চালিয়ে নিয়ে গিয়েছে আপনার বাণী মিডে। পরের দিন আমি আমার আব্বুকে দেখতে যাই, তখন আমার আব্বু আমার দেখে কান্না করছিল, মানে বোঝাচ্ছিল যে তার গা ঝুলে পড়ে যাচ্ছে, হয়তো তার কষ্ট হচ্ছিল, সেটা বোঝাচ্ছিল। আমাদের 2 বোনকে মাথায় হাত দিয়ে ওগুলো মানে আমাদেরকে দেখছিল, দেখে উনি একা একাই কান্না করছে। আব্বুকে তো ওইভাবে কখনো দেখিনি, মানে পুরো শরীর ব্যান্ডেজ করা ছিল। হসপিটালে যেয়ে দেখার পরে আমার মাথা ঘুরে যায়, আমি হসপিটালে অজ্ঞান হয়ে যাই। আমি তো ওনার চিকিৎসা অধীন, আমি ওনার সঙ্গে ছিলাম 5 দিনের দিন। আমাকে বললো একটা কলা দাও, কলা খাই, পানি খাই বলে নিয়ে কলাটা যেই নিতে গেছি, পেস ফিরেন দেখে চোখ উল্টাইয়ে ওই সময় জানটা বেরিয়ে গেল। আমার বাচ্চারা বাসায় ছিল। খবর আসলো, একজন আমাদের এলাকারই মামা হয় পরিচিত, এসে বলছে যে আমির হোসেন মারা গেছে। এটা শোনার পর মানে আমাদের 2 বোনের মাথায় কোনো কাজ করেনি। পরে আমি যে আর আব্বুকে দেখতে পাইনি, আমি দেখছি ওই যে ঢাকনাওয়ালা ট্রেসারগুলো আছে না, ওতে করে আব্বুকে নিয়ে যাচ্ছে। যখন লেখালেখি করে লাশের জন্য, আমি অনেক হাতে পায়ে ধরছি যে দেখেন আপনারা অন্তত পোস্টমর্টমটা করেন না। তখন পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আম্মু তো সংসারের কিছু ওইভাবে জানতো না। বাবা না থাকলে তো কিছুটা অসহায় লাগেই। আমিও ছোটবেলায় বাবা হারিয়েছি, কাজেই মাথার উপরে বাবার ছায়াটা না থাকলে তো অসহায় লাগে। সেটা ছেলে হোক মেয়ে হোক। হয়তো আমাদের সামাজিক ব্যবস্থায় মেয়েদের জন্য বিষয়টা একটু বেশি কষ্টকর। যখন তাদের এরকম ঘটনাটা ঘটে, তারপরে থ্রু ডক্টর আমান আমরা হেল্প করতাম ফ্যামিলিটাকে। করে একদিন আমান ভাই আমার ওখানে যাই, যে বলে আপনার আমরা মাসে
কিছু যদি অনুদান করি আপনি কি চলতে পারবেন? বললে আপনি কাউকে এই বিষয়টা কোনোদিন কেউ যাতে জানতে না পারে। 7 দিয়ে 8 দিয়ে মনে হয় 9টি যে বন্ধ হয়ে গেছিল, বন্ধ হয়ে কোনো খোঁজই পায় নাই। তখন আমি তো আর মনে করেন 8 সালের থেকেই মনে হয় বন্ধ হয়ে গেছিল। আমি তখন আমার নিরুপায় হয়ে আমি দেখলাম এ সম্ভব না, আমি তো আর পারতেছি না। স্বাভাবিক আমি জেলে যাওয়ার পরে তো ওই হেল্পটা বন্ধ হয়ে যায়। ওরাও সবাই তো সমস্যার মধ্যে, কি করবে। তখন আমার ওয়াইফকে জানায় বিষয়টি। তখন আমার ওয়াইফ আমাকে জেলখানায় জিজ্ঞেস করলেন যে এরকম। বললাম যে হ্যাঁ এটা তো করতাম, বাট এখন তো পারছি না আমরা। ওনারা যখন 1 বছর খোঁজ না হয় তখন আমি খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম, কারণ আমার সাহসটা হারাই ফেলছিলাম। আমি সেলাই মেশিনে কাজ করে 3টা পেট, তারপরে লেখাপড়ার খরচ, তখন আমি নিজেই বাড়ি চলে আসছি। মনেও কখনো কল্পনাও করি নাই যে ওনারা আর আমার কোনোদিন খুঁজবে। বছর খানিক পরে তখন আবার আমার মামা একদিন ফোন দিয়েছে আমার আম্মুকে। তখন মনে করেন আমার সাহস, আমার একটা বুকে সাহস আসলো। সেই থেকে সমস্ত চিকিৎসার ভার আমার আম্মুর, আমার বড় বোন অসুস্থ হয়েছিল, সমস্ত চিকিৎসার ভার আমার মামাই মানে ওনার দায়িত্বেই করিয়েছে আমার আম্মুকে। এই দেখেন 17-18 মারা গিয়েছে, 21 বছর পড়ছে, অথচ 17-18 বছর ওনারা আমার সঙ্গে আমার পাশে আছে। বিপদে আপদে যেটুকুই হোক আমার খোঁজ রাখছে, এটাই। উনি মনে করেন যে আমার মেয়েদেরকে দিত আর বলতো পড়াশোনা করছো, সকালে এইভাবেও খবর নিচ্ছে, তোমরা কি স্কুলে গেছো, কিভাবে পড়ো, কখন পড়তে বসো। মেয়েদের সবসময় বলে ওদেরকে দিয়ে দেবেন না। যেহেতু বাবাও নেই, সেই জন্য ওরা যদি লেখাপড়া শিখতে পারে, ওরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে ফ্যামিলিটার মধ্যে আত্মবিশ্বাসটা ফিরে আসবে। আমি সেই চিন্তা থেকেই বলেছিলাম যে বিয়ে তো করবি, সেটা 2 দিন আগে হোক পরে হোক। তো আমার মা আমাদের জন্য সেই থেকে, আমার মাও আমাদের জন্য অনেক করেছে, মনে করেন পড়াশোনা শেষ করিয়েছে। আমি তো তখন বুঝি নাই যে আমি এটা কোথা থেকে পাচ্ছি। আমি তো এতদিনও জানতাম না। এইবার ডাক্তার দেখাইতে যেয়ে এই মনে হয় বছর 2, তখন বললো যে আপনি যেহেতু নামাজ পড়া রোজাদার লোক, আপনাকে আমার কিছু বলার নেই, ওনার জন্য দোয়া করেন। ওনার আম্মা খুব অসুস্থ, উনি ফোন দিয়ে আমাকে এটা বলে। তখন আমি বুঝতে পারি। আমার যখন কেউই ছিল না, তখন 2টা বাচ্চা নেমে অসহায় অবস্থা, ওনারা আমার পাশে ছিল। ট্রিটমেন্টের থেকে শুরু করে সমস্ত লেখাপড়া, যা দায়িত্ব, ওষুধপত্র নিয়ে এতদিন আমার সঙ্গে ছিল এবং এখনো আছে। মনে করেন উনি তো বাবার মতো দায়িত্ব এতদিন আমাদের পালন করে এসেছে। ওনাকে দেখলে ওনার সাথে আমি একটু জাস্ট আমার ভালো মন্দ কথাগুলো শেয়ার করতে চাই, ওনাকে একটা সালাম জানাতে চাই। আমার কাছে যখন মনে হয় যে তাদের পাশে একটু দাঁড়ানোতে তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, তাদেরকে একটু সহযোগিতা করানো, যতটুকুই হোক সহযোগিতা করানো, ডেফিনেটলি তখন তো ভালো লাগবে। সময়টা ছিল শীতের সময়। জেলখানায় আমার সাথে একটা ছেলে থাকতো। ওই ছেলেটা আমাকে এমনি কথায় কথায় বলছে যে জেলখানায় এরকম অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, বিশেষ করে বয়স্ক মানুষ। মহিলাদের ক্ষেত্রে এটা আছে বেশি, পুরুষদের ক্ষেত্রেও আছে। অনেকে এরকম আছে যাদেরকে কেউ দেখতে আসে না, যাদের কোনো ফ্যামিলি তেমন আসে না, গরম কাপড় নেই এদের। জেল থেকে যে কম্বল দেয় ওই কম্বলই আছে, কিন্তু ওই কম্বলটা সারাক্ষণ আপনি শরীরে রাখতে পারবেন না। তো সোয়েটার নেই বা শল নেই। তা আমি ওর কথাটা শুনলাম, শুনে আমি চুপচাপ থাকলাম। তার বলার কিছু নেই, আর করার তো অবশ্যই তখন কিছু নেই। তো পরবর্তীতে কোর্টে ডেট ছিল আমার, তার কয়েকদিন পরে কোর্টে ডেট ছিল। কোর্টে গেলাম আমি। কোর্টে যাবার পরে আমার এক সহকর্মী, ওর নাম রুমন, তো আমি কাছে ডাক দিয়ে ওকে বললাম যে এক কাজ করো, কিছু মহিলাদের শলটা হলে একটা সুবিধা হয় কি, আর যেটা চাদর সেটা রাত্রে ঘুমোতেও পারে, বা দিনের বেলায় সেটা শীত লাগলে সেটা গায়ে জড়িয়েও ধরতে পারে। কিন্তু কম্বল তো সবসময় আপনি ব্যবহার করতে পারবেন না, এক্সেপ্ট ঘুমানোর সময় ছাড়া। কারণ যে পুরুষদের জন্য কিছু সোয়েটার এবং মহিলাদের জন্য কিছু শল তুমি একটু আমাকে এনে দাও, জেল অথরিটি ওনাদের কাছে তুমি পৌঁছে দাও, আমি ওনাদের সাথে কথা বলবো। তখন
জেলে ডিআইজি ছিলেন একজন মেজর হায়দার। আমি রুমনকে বললাম যে তুমি ওনার কাছে পৌঁছে দিও, আমি ওনার সাথে কথা বলবো। পরে রুমন ওগুলা ওনার কাছে নিয়ে গেছিল, তবে আমি তার আগেই আমি যখন ফিরে আসলাম আবার জেলে নিয়ে আসলো আমাকে। তো ওনার সাথে ওই দিন কি পরের দিন বোধহয় আমার দেখা হলো। তখন আমি বললাম যে হায়দার সাহেব এরকম আমি শুনেছি এরকম, তা আমি কিছু এরকম গরম কাপড়ের ব্যবস্থা করছি, তো ওগুলা এসে পৌঁছলে আপনার কাছে দিবে। তা আপনি যদি একটু দেখে, আমি তো আর দিতে পারবো না, আপনি দেখে যদি সত্যি এরকম যারা নিডি তাদের কাছে যদি একটু এই জিনিসগুলো পৌঁছে দেন। তো পরে ওনারা দিয়েছিলেন, ওনারা পরে পৌঁছে দিয়েছিলেন। আমার বাবা একজন স্কুল টিচার, মাদ্রাসার টিচার, কিন্তু পরিবারে আমাদের তো 5 ভাই আমরা বেসিক্যালি। তো সেই সময় আমার বাবার জন্য এডুকেশন যে এক্সপেন্সটা সেটা ব্যয় করা বেশ কষ্টকর হচ্ছিল আর কি। আমার বাবা একজন কৃষক, আমার আরও 2টা বোন আছে, এর মধ্যে আমি মেডিকেলে চান্স পাই। আমার বাবা যেহেতু কৃষক, ওনার জন্যে এই 3 জনকে একসাথে এই যে এটার যে খরচটা এটা ক্যারি করা আসলে অনেক কঠিন ছিল। অন্যান্য ভাই যারা ছিল, যারা ভার্সিটিতে পড়তো, তাদের থেকে কিন্তু আমার খরচটা একটু বেশি ছিল। সেই সময় একটা প্রেশার নিয়ে একটা টেনশন, বুঝছেন? তা অনেক ছেলে মেয়ে আসতো মেরিটোরিয়াস রেজাল্ট, ভেরি গুড এক্সেলেন্ট রেজাল্ট, কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার এই পড়াগুলো তো একটু এক্সপেন্সিভ, বেচারারা এফোর্ড করতে পারতো না। আমার প্রতিদিনের টেনশন হইতো যে আসলে কি মানে এইভাবে কি লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব। যখন আমি ফার্স্ট ইয়ারে থাকি তখন তো আমি টিউশনে খুঁজতেছিলাম, তো শুরুর দিকে ওইভাবে কোনো টিউশনে পাওয়া যাচ্ছিল না। যে কোনো কারণে হোক, আমার স্ত্রী যেহেতু একজন ডাক্তার, সে কারণে হয়তো নিজের অজান্তেই হয়তো মেডিকেলের বিষয়টা চলে এসছে আমার সামনে। সেই সময় আমার পাশে বিটু ভাই এই ওনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করলেন আর কি, করলেন যে ওরা প্ল্যান করলেন যে বললেন যে আমরা তো তোমার রেজাল্ট দেখেছি, তোমার সম্পর্কে শুনেছি, আমরা তোমাকে একটা স্কলারশিপ দেওয়ার জন্য সিলেক্ট করেছি। কিছু ক্রাইটেরিয়া ছিল আমাদের, রেজাল্টটা দেখবো আমরা, এবং তার মানে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা সত্যি ডিজার্ভ করে কিনা, কারণ আমাদের তো রিসোর্স অল্প রিসোর্সের মধ্যে যেহেতু আমরা দিব, তো সেই জন্য আসলে সে ডিজার্ভ করে কিনা সেই সাপোর্টটা, তো ওটা আমরা চেক করতাম ভালো করে। এবং আমার পুরো ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই, আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই বেসিক্যালি। তো আমি কিন্তু ফার্স্ট ডক্টর, তারা চাইতেন যে তার একটা ছেলে ডাক্তার হবে, আর আমিও বেসিক্যালি এটা আমি চাইতাম যে আমিও ডাক্তার হব। তো এই সময় যখন এই হেল্পটা যখন চলে আসলো, তো বাবার জন্য একটা মানে গ্রেট একটা রিলিফ হয়েছিল আর কি, অনেক বড় একটা রিলিফ হয়েছিল আর কি। পুরো মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ইয়ার পর্যন্ত, ফাইনাল ইয়ার পর্যন্ত, যতদিন আমি ইন্টার্নিতে না যাচ্ছি এবং ইন্টার্নের ভিতর না পাচ্ছি, এই সময়টা পর্যন্ত ওরা কিন্তু আমাকে ফুলি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাকে দিয়েছে। তারা শুধু মানে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছেন ব্যাপারটা এরকম না, মাঝে মাঝেই আমার মানে পড়াশোনা কীরকম হচ্ছে, আমার রেজাল্ট কীরকম হচ্ছে, আমি কি প্রোগ্রেস করছি কি না, বা অন্য আনুষঙ্গিক কোনো প্রবলেম আছে কি না, আমাদের আর কি ধরনের সহযোগিতা প্রয়োজন, এগুলো সব কিছুই খোঁজখবর নিতেন। এখন বড় হয়ে গেছে, এখন ফুল ফ্লেজের ডাক্তার হয়েছে অনেকে, বিসিএস পরীক্ষাও মনে হয় দিয়েছে, কেউ বিসিএস পরীক্ষা দিয়েও আপনার মেডিকেলে জয়েন করেছে। তো আমাদের এই স্কলারশিপটা যে জনাব তারেক রহমান স্যার দিয়েছেন, মানে এটা কখনোই আমাদেরকে মানে ইনফর্ম ওইভাবে করা হয়নি। তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে ফান্ডিং করা হচ্ছে, ডিটেলসটা আমাকে একটু বলা যাবে? তো ডিটেলস করে না, আপনাকে এটা স্কলারশিপ দেওয়া হচ্ছে, এখন ডিটেলস এত কিছু বলা যাবে না, আপনি নিতে থাকেন, আমরা আপনার সঙ্গে কমিউনিকেট করবো। এখন হয়তো কেউ কিছু হয়তো বা জেনেছে, বাট মোস্টলি জানে না। সব মিলে এটা আসলে একটা মানে মানুষের পাশে দাঁড়ানোর অসাধারণ একটা দৃষ্টান্ত। আজকে আমি মানুষকে সেবা করতে পারতেছি, এইটা সম্ভবই হইতো না যদি আমি ওই সময় আমার জার্নিটা কমপ্লিট করতে না পারতাম। একজন ডক্টরকে ডক্টর বানানো শুধু একটা মানুষকে উপকার করা না, এটা হাজার মানুষের উপকার করা। আপনি যখন একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, আপনি যখন একজনের পাশে দাঁড়াচ্ছেন, আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে,
এবং যখন দেখছেন যে আপনি যে উদ্দেশ্যে দাঁড়িয়েছেন এবং ওই মানুষটা তার লক্ষ্যে পৌঁছেছে, এটাতে ডেফিনেটলি আপনি ভালো ফিল করেন। পুরো পৃথিবীতেই মানুষ এবং প্রাণীর সমান কোএক্সিস্টেন্স থাকা উচিত। প্রতিটা প্রাণী কিন্তু সৃষ্টি করা হচ্ছে কোনো একটা পারপাস সহ, পারপাস ছাড়া কিন্তু কোনো কিছু সৃষ্টি করা হয় নাই। ওরা তো বলতেও পারে না যে আমার খিদা লাগছে বা আমার এই জায়গাটায় ব্যথা, তাহলে ওদের প্রতি আমাদের রেসপন্সিবিলিটিটা আরো অনেক বেশি হওয়ার কথা না? কিন্তু আমাদের মতো দেশগুলোতে যেটা হয় যে আমরা প্রাণীদেরকে একদম একটা সাইডে সরায় ফেলছি। আমি ছোট থেকে যেটা দেখতাম যে ওদের চোখ তুলে ফেলছে, কান কেটে নিচ্ছে, লেজ কেটে নিচ্ছে, হাত পার উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে, ওরা ওভাবেই পড়ে আছে, কেউ দেখছে না। তো ছোট থেকে এই অবস্থাটা দেখতে দেখতে আমার ইচ্ছা ছিল আমি ওদের জন্য কিছু একটা করব। ক্লাস 5-এ থাকতাম, প্রথম কুকুরের বিড়ালের বাচ্চা নিয়ে আসছিলাম বাসায়। তো তখন থেকে শুরু করে 2013-এ আমার এতগুলো বিড়াল হয়ে যায় বাসার ভিতরে যে আমি চিন্তা করি যে আমার যেহেতু এখানে একটা জায়গা আছে, আমি এটাকে শেল্টারে কনভার্ট করব। ওই প্ল্যান করে আমি বিল্ডিংটা করি এবং তারপর এখানে মুভ করি ঢাকা থেকে। আমি স্ট্রে অ্যানিমাল নিয়ে মূলত কাজ করছি। এরা এমন অবস্থা থেকে আসে যে অনেক বয়স্ক হয়ে গেছে, দাঁত নাই, চোখ নাই, রাস্তায় সার্ভাইভ করতে পারছে না, গাড়ি ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, বা অনেককে বাচ্চা অবস্থায় এনেছি যে মা মারা গিয়েছিল, এরপর আর দেখার কেউ নাই। আমাদের এখানে অনেকগুলো আছে চোখে দেখতে পায় না, ওরা একটু এদিকে ওদিকে ঘুমায় থাকে, খুব একটা মুভ করে না। আর হাফ প্যারালাইজড অনেকগুলো আছে যারা ঠিক মতো হাঁটতে পারে না। তোরা রাস্তায় খাবার পাবে কিভাবে আর খাবে কিভাবে, যেখানে সুস্থ কুকুরে সার্ভাইভ করে না। প্রত্যেকটি প্রাণী, জীব কোন না কোনো ভাবে মানুষের উপকার তো করছেই। আমরা সৃষ্টির সেরা সৃষ্টি আল্লাহ, সেটা আমাদের দায়িত্ব এই যে কোনো জীব প্রাণীর প্রতি যত্নশীল হওয়া। সোশ্যাল মিডিয়া অথবা কোনো বাংলাদেশি টিভি চ্যানেলে খুব সম্ভব দেখেছিলাম কোনো একটা প্রোগ্রামে যে ও বেশ স্ট্রাগল করছিল, মানে যেহেতু এই ধরনের স্ট্রে ক্যাট বা ডগকে নিয়ে এসে বিশেষ করে যারা ইনজুরিও হেল্প করে, কিন্তু ওরকম সহযোগিতা বোধহয় পাচ্ছে না। তখন আমি ঢাকায় আমার এক সহকর্মী বললাম যে একটু যাও তো, তুমি দেখে আসো তো কি বিষয়টা কতটুকু ঠিক বেঠিক বা সঠিক। 2018-এর দিকে মেহেদি ভাই আমাদের সাথে প্রথম যোগাযোগ করেন ওভার দ্য ফোন। অ্যান্ড টু বি অনেস্ট, আমি তখনও জানতাম না যে উনি আসলে কে বা কার পক্ষ থেকে উনি ডোনেশনটা দিচ্ছেন। উনি এখানে আসছেন, শেল্টার উনি ভিজিট করে যান। ও দেখে এসে আমাকে পরে রিপোর্ট করলো। তো তখন আমি এবং আমার মেয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমাদের পক্ষে তখন যতটুকু সম্ভব ছিল ওর কুকুর বিড়ালের আমরা যেটা করেছিলাম যে খাবারের কষ্টটা বেশি হয়, তো খাবারের ব্যাপারে যতটুকু সহযোগিতা করা যায়, তাহলে মাসিক ভিত্তিতে আমরা ওকে বললাম ঠিক আছে। পরে আমি আমার যে সহকর্মীকে পাঠিয়েছিলাম ওকে আবার বললাম যে তুমি গিয়ে বলো যে আমরা খাবারের ব্যাপারে এই পরিমাণ আমরা সহযোগিতা করতে চাই, যদি ওরা এগ্রি করে তাহলে আমরা স্টার্ট করবো এটা। তো তখন তারপরে আমরা তাকে এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি কন্টিনিউ করতে। আমরা কোথাও কোনো ডোনেশন দিলে বা ফান্ড দিলে আমরা চাই যে আমাদের নামটা হোক, আমাদের নামটা সামনে আসুক। তো এত বছর ধরে যে উনি হিডেন থেকে আমাদের হেল্পটা করে গেছেন, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেড একটা জিনিস। এবং আমি যখন জেনেছি জিনিসটা খুব অবাক হয়েছি। ওনারা যে উদ্যোগটা নিয়েছে এটা তো আগে নেওয়া হয়নি। তো শুধু ফান্ডিং দেওয়া বলে না, একটা অ্যাম্বুলেন্সের উদ্যোগ নেওয়া হয়েছিল, ওনাদের একটা অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করা হয়েছে। আমাদের কিন্তু অ্যানিম্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলতে কিছু নাই। তো এটা ওনারা যে শুরু করেছেন এটা তো ফার্স্ট, এটা অবশ্যই মানে একটা মাইল ফলক আমাদের জন্য। অন্তত একটা জীব হিসেবে যদি আমরা কিছুটা হলেও সহানুভূতিশীল হই এই সৃষ্টিগুলোর প্রতি,
শুধু জীবজন্তু কেন, গাছপালা, আমাদের আশেপাশে যে গাছ আছে, গাছপালা সবকিছুর প্রতি, তাহলে আমরা যেরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র, সবকিছুই একটু হলেও সুন্দর করে গড়ে তুলতে পারবো। তো প্রথম ছেলে গেল আলট্রাসাউন্ড করবার, প্রথম গেছে মেডিকেলতে বাইরে, পরে গেছে আলতা করবার যাব। এই টাইমে সরব দুজন দাঁড়াই গেছে, দাঁড়াইতে গিয়ে যখন সরব পার ওপর গেছে তখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দৌড় করে গিয়ে দিয়ে একটা সিএনসি খারাপ, সিএনসিটা খারাপ করে টান দেয় উঠে পড়লাম। উঠে পড়ছি, উঠে পরে আমি সিএনসি উঠে পড়ছি, উঠে পড়লে বেড়া আমার নিচে নিলে এবারে বেড়ার করতে একদম বেড়ার কিছু কই নেই, বেড়াই আমার টান দিয়ে নামাই আছে। নামাই উঠে আমি দেখি এনে একটা লাশ, দুইটা লাশ, দুই জায়গা আমার খুব আমার বইরে আলছে প্যাকেটও, আর নাতিনটারে গিয়ে পাই নেই আমি। আবুর মাথা এখানে ছিল না, সব মাথাটা ছিলান ছিল, মাথা এলে গেছে, আব্বার মুখ দেখা গেছিল না, আব্বারে চিনা গেছিল না। তারপরে গেছি, ওরা আম্মুল্লা দেখে দিয়ে, আম্মুর এটা কিছু ছিল না, খালি চোখটা ছিল, আর কিছু ছিল না। ওই আমার একজন বলছে আমার নাতি আছে মেডিকেল, একটা মেডিকেল আছে, গেছি গেছি এটা মারা গেছে বাচ্চা, এটা শুয়ে দিচ্ছে, শুয়ে থাকলে পরে আমি ওরে দোলা মুচ্ছে সময় দিচ্ছি, মারা গেছিল সঞ্জিদা, 3 বছর বয়স, 5 ছোট ছিল হয়। ডাক্তার করে আমরা নাতি আরেকটা আছে, এটা তো মারা গেছে, এবার নাতি আরেকটা আছে, ওই গেছি গিয়ে দিয়ে নাতি আমার কুলো দিচ্ছে, পরে ডানা হয়ে গেছে মেডিকেল ফটো চালাইয়া। ফাতেমা তার মা বাবার মুখ সে দেখে নাই, আমরা দেখতে পারছি, সে দেখতে পারে না। কয়েক বছর আগের ঘটনা, পত্রিকায় দেখে আমি জেনেছি ঘটনাটা। মাটা মারা যায় কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল, বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে দিয়েছিল। আর্নিং সোর্স তো বাবা ছিল, বাবা মা দুজনেই মারা গিয়েছিল, ওরা কয়েক ভাই বোন। দাদা দাদির সাথে খুব সম্ভব থাকে, এবং দাদা বা দাদির বোধহয় একজন প্যারালাইজ বোধহয়। আমরা তো এমনি অসুস্থ মানুষ, এরপরে আমি কাম কাজ করতাম আগে, তখন তোর করার হয় না, করলে অসুস্থ হয়ে যাই, এরকম বড় বড় কাম করছি, তখন পুত মারার পরে তো আর আস্তে আস্তে এমনি অসুস্থ হয়ে গেছি। তখন আমি চিন্তা করে দেখলাম যে ওদেরকে যদি আমরা অর্থনৈতিক সহযোগিতা দিই, এমনও হতে পারে যে আশেপাশে হয়তো এমন মানুষ থাকতে পারে যারা কোনোভাবে তাদেরকে এক্সপ্লয়েট করে হয়তো অর্থনৈতিক সুবিধাটা সরিয়ে ফেলতে পারে। মানে দিচ্ছি আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু হয়তো তারা বেনিফিটটা পাচ্ছে না, কেউ হয়তো সেখান থেকে সেটা সরিয়ে দিবে। তখন আমি ডিসাইড করলাম যে লেট আস ডু সামথিং ডিফারেন্ট।
আমি বললাম যে ওদের সাথে বসো, কথা বলো, এসেনশিয়াল ফুড আইটেম কি পরিমাণ লাগে ফ্যামিলির এই কয়জনের মাসে। তখন মোটামুটি একটা এস্টিমেট করা হলো যে এই অ্যামাউন্ট চাল বা ডাল বা তেল বা চিনি বা নুন এগুলো লাগে। তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা তাদেরকে এই এসেনশিয়াল ফুড আইটেমের সাপোর্টটা দেবো। হয়তো আল্লাহ রহম করছে, আমি এটার উভয় আছেন, ভিক্ষা ছাড়া উভয় আছেন, আমার তো কিছু করার নাই। তো আলহামদুলিল্লাহ এখনো আমরা কন্টিনিউ করছি। আজকে বেশ কয়েক বছর হয়ে গেল, বাচ্চাগুলো বড় হয়েছে। মাঝে মাঝে আমি ছবিতে দেখি ওদেরকে, আমি বলি যে ছবি পাঠা আমাকে, ছবি দেখবো আমি, তোমরা যে দিচ্ছ জিনিসগুলো আই ওয়ান্ট টু সি দ্যাট। ওটা দিয়ে আমরা যখন আল্লাহর রহমতে আমরা চলতেছি, দেখাউন্ডা চলে যাবে ভাই, আমার 1 মাস আল্লাহ চলে। বড় চালাইতেছে। আর রাইতে চুরি হয়ে যায়, রাইতে 10টা-11টা বাজে খাওয়ান দিয়ে আইছি। কি কষ্ট কষ্ট হয়ে গেছে, অনেকদিন কষ্ট হয়ে গেছে। কষ্ট গেছে, এটা আমি হয়তো বুক করছি, অনুভব করছি যে রাইতে 10টা, 8টা, 9টা, 10টা চুরি হয়েছে, খাওয়া গেছে। তার খাওয়ান বন্ধ দেয় নাই, প্রত্যেক মাসে খাওয়ান দিয়ে গেছে। 1 মাসও মিস পছন্দ দেয়নি, খাওয়ান দিচ্ছে। মেঘ বৃষ্টি খাওয়ান দিয়ে গেছে। যারা এই কাজগুলো করতে পছন্দ করে, যারা চায় এরকম করতে, পাশে গিয়ে দাঁড়াতে, দলমত নির্বিশেষে, এরকম অনেক মানুষকে আমরা চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়াতে, যারা আমাদের দলই করে না, আমাদের দলের সাথে যাদের কোনো সম্পর্কই নেই, বাট মানুষটা অসহায়, তার একটা সহযোগিতা বা সাহায্য প্রয়োজন, করেছি আমরা। ধন্যবাদ, মানে লাখ লাখ শুক্রিয়া, তাকে ভাষায় প্রকাশ করার মতো না। এবং নিজে উপকারটা যা করছে আর কি, এটা আমার ভাষায় করার মতো কোনো ইয়া নাই, বলার মতো কোনো ভাষা নাই। বাচ্চাগুলো বড় হচ্ছে, বাচ্চাগুলো লেখাপড়া শিখবে, ইনশাল্লাহ নিজের পায়ে দাঁড়াবে। ওর বাবা মারা বেঁচে থাকলে তাই তো করতো তারা, তো বাবা মা আনফর্চুনেটলি বেঁচে নেই। এতটুকু যখন আসছে ইনশাল্লাহ বাকিটাও যাবে। পাঁচ তারিখে আমার ছোট বোন আম্মার বাসায় গেছে, তখন আমরা আশকোনাতেই থাকি। তো আমরা খবর দেখতেছি আমার ছোট বোন ও নাচতেছে, মানে শেখ হাসিনা পালাইছে এটা দেখে ও ওই খবর টবর দেখলো। 4টা বেজে গেছে, ওর ফ্রেন্ডরা ফোন দিতেছে নিচে নামার জন্য। তো ও চলে যাইতেছে পর আমাকে বলতেছে আম্মু আমি যাই। আমি কইছি আব্বু যেখানে যাও সন্ধ্যার মধ্যে চলে আসো, আম্মু তুমি টেনশন করো না, আমি চলে আসবো। তো নিচে যে 2 বন্ধুর সাথে চলে গেছে। 7:12 আব্দুল্লাহকে 2বার ফোন দিছি, ধরে নাই। 7:19 ওকে আবার ফোন দিছি, 2বার ধরে নাই। 3বারের মাথায় ও ধরছে। 36 সেকেন্ড ওর সাথে আমার কথা হয়েছে। সালাম দিয়ে শুধু বলছি বাবা তুমি কোথায়? ও বলছে আম্মু এয়ারপোর্টের মাথায়। বলছি বাবা আজান দিচ্ছে, সন্ধ্যা হয়েছে না, আম্মু আধা ঘন্টার মধ্যে আসতেছে। 8:10 একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে, রিসিভ করতে করতে কেটে গেছে। আবার উনি কল দিছে। উনি শুধু ফোন দিয়ে বলছে আব্দুল্লাহর আপনি কি হন? আমি বলছি আব্দুল্লাহর মা। কেন, কি হয়েছে? ও অ্যাক্সিডেন্ট করছে, আপনি একটু এখনই আসেন। আমি শুধু ওনাটা নিচ্ছে আর আমার ব্যাগটা নিচ্ছে আর মোবাইলটা নিচ্ছে। তো এর মধ্যে আবার উনি ফোন দিছে আছে আপনি তাড়াতাড়ি না আসলে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিবি। ওনার এই কথা শোনার পর আমি মোটামুটি যে আব্দুল্লাহর হয়তো গুলি লাগছে, রাস্তায় বেরোনোর পরে আমি বুঝি। তা আমি দৌড় দিয়ে ঢুকে গেছি। ঢুকে ও একটা কফি কালারের টাইস পরা, ওর চেহারা তো ঢাকা, ওর পায়ে সাদা সুতা বাঁধা দেখে আমি বুঝে ফেলছি যে আমার বাবা তার নাই। তা আমাকে ঢুকতেই দিতেছে না। মহিলা মানুষ বলতেছে আপনাকে ঢুকানো যাবে না, আপনি পুরুষ মানুষকে। তোর মামা গেছে, ওর মামা দেখে ওইখানে অজ্ঞান হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আব্দুল্লাহ হসপিটালে যাওয়ার পর শুধু 3-4 বার বলছে আমি বাঁচবো না, আমার আম্মাকে ফোন দেন, আমার আম্মু আসলে আমি ঠিক হয়ে যাবে, এবং ও আমার নাম্বারটাই দিছে।
আব্দুল্লাহ মারা গেছে 5 তারিখে, আমি 8 তারিখ থেকে হসপিটালে ভর্তি জিসানকে নিয়ে। 19 তারিখে ধরা পড়ছে ওর ক্যান্সার, ক্লোন ক্যান্সার 3rd স্টেজে। একটা মার জন্য এরপরে আর শোনার কি বাকি থাকে? যতটুকু মনে পড়ছে এই ঘটনাটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি। জানার পরে আমি আমাদের বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন বহু বছর, গত 20-25 বছর ধরে রুমন আমার এই কাজগুলোতে আমাকে সহযোগিতা করে। আমি রুমনকে তখন বললাম যে আচ্ছা এটা দেখলাম, তুমি একটু যাও তো, দেখো কি ব্যাপার, গিয়ে দেখে সবকিছু জেনে শুনে আমাকে জানাও। তো দেন রুমন ওখানে যায়, মায়ের সাথে কথা বলে। অসম্ভব অসহায়তার একটা ঘটনা সেদিন আমি জানলাম। আব্দুল্লাহ মারা যাওয়ার 14 দিন পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। আমি ছেলের জন্য কান্না করবো না, এই ছেলেকে নিয়ে হসপিটাল দৌড়াবো। ওর ট্রিটমেন্ট চলমান অবস্থায় তার বাবা স্ট্রোক করে মারা গেছে। দিন শেষে আমার ছেলের জন্য আমি, আর আমার জন্য আমার ছেলে, আসলে আমরা অনেক একা। ভদ্রমহিলা বিভিন্ন জায়গায় বোধহয় গিয়েছিলেন, খুব সম্ভবত সেভাবে সহযোগিতা পাননি। তারপরে আমি তখন রুমনকে বললাম যে ঠিক আছে। তো ও বলল যে ভাইয়া এটা বেশ সময় এবং খরচ লাগবে এই ট্রিটমেন্টটাতে। তো আমি জিজ্ঞেস করলাম কেমন খরচ লাগবে, যে খরচটা লাগবে একটু অ্যামাউন্টটা একটু বড়। বললাম যে ঠিক আছে, আল্লাহর নামে বিসমিল্লাহ বলে চলো আমরা শুরু করি, যতটুকু পারি আমরা এগোবো, আমরা আমাদের চেষ্টাটা করি, বাকি আল্লাহর ইচ্ছা। ওর এক একটা কেমো 49,000 টাকা করে পড়ছে। 3টা কেমোর পর থেকে প্রত্যেকটা কেমোটাকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে পাইছি। উপর আল্লাহর পরে যদি কেউ আমাকে সাহায্য করে দেখে, আমরা বিএনপির পরিবার করছি, কারণ আমার দ্বারা সম্ভব ছিল না এই ট্রিটমেন্টটা করার। 2টা অপারেশন আমি বাইরে করাইছি, বাইরের ডাক্তার দিয়ে, সিএমএইচ এর ডাক্তার দিয়ে বাইরে করাইছি, কারণ অনেক টাকা লাগছে। এই 2টা সার্জারির টাকাও সম্পূর্ণ আমরা বিএনপির পরিবার দিচ্ছি। তারেক রহমান নিজে ফোন করে জিসানের খবর নিচ্ছে আমাকে, ওনাদের গুলশান অফিসে ডাকায়া উনি আমার সাথে, আমার ছোট ভাইয়ের সাথে কথা বলছে জিসানের জন্য যা লাগে আমি করবো, আমি যতটুকু পারি, আপনি শুধু শক্ত থাকুন। তখন তো বিধ্বস্ত উনি, স্বামী মারা গিয়েছে, বড় ছেলে শহীদ হয়ে গেছে জুলাই, ছোট ছেলে এরকম অবস্থা। ওনাকে সাহস দেওয়ার জন্য আমি বললাম যে আপনি চিন্তা করবেন না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনার পাশে আছি, টেনশন করেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, ইনশাল্লাহ আপনার সন্তান সুস্থ হবে। ওনাকে যদি আমি কৃতজ্ঞতা মুখেও বলি সেটা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমি নামাজ পড়ে ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য দোয়া করি। আমাদের সফলতা বা আনন্দটা এখানেই যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ আজকে অনেক সুস্থ বাচ্চাটা। মানে আমি চাওয়ার আগে এত কিছু পাইছি যে চাওয়ার আর জায়গা নাই গা, মানে আমার কোনো কিছু ফুলফিল, আমার বাচ্চার চেয়ে বড় কিছু তো নাই। তারা আল্লাহর রহমতে তাদের উসিলায় আমি আমার বাচ্চাটাকে সুস্থ পাইছি, এটাই আমার জন্য অনেক 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 আলহামদুলিল্লাহ। মাটাও যখন সেই প্রশান্তির হাসি দেয়, ওটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। তিনটে বোন আমরা, আমাদের ভাই নেই। বোনেরা বাপ থেকে মামা বাড়ি থেকে বিয়ে হয়েছিল, তারা রেখে যাচ্ছিল। যখন বাচ্চা হয়েছে তখনই এর বাপ যশোর যেতে, তখন আর বাপের কাছে জিজ্ঞেস করিলাম, যে বাপ কোথায়, তখন বলছে যে যশোরে থাকে। এই দেখার পরে আর হসপিটালও দেখতে গেছিল দেখছি।
বই দেখিয়েই তো ও সোফায় চলে গেছে। যখন ছেড়ে দিয়েছে তখনই বলেছে। ওখানে 8 মাস ছিলাম শ্বশুর বাড়ি, তারপরে মামা বাড়ি পাঠাই দিয়েছিল। মামা বাড়ি থেকে তাই কয়েক মাস থাকার পরে তাই আবার দিয়ে দিয়েছিল। এটুকুই চাইছিলাম যে আমার বাচ্চা যাতে তার বাপের পিতৃ পরিচয় চাই পাই, যাতে দাদা বাড়ি যাতায়াত করতে পারে। শুধু আমার কাছে থাকবে না, তার দাদা বাড়িরও তো দরকার আছে। দাদা বাড়ি যাতায়াত করবে, দাদা বাড়ি যাবে তারা। এখনো বাপের ইসির দিক থেকেও কষ্টেই আছে, কারণ আমার কাছে অনেক সময় বলে এটা ভাই আমি বলতে পারি না। যখন আমার বাচ্চা জিজ্ঞেস করে সবার আব্বু আছে, সবাই বলে ওঠে আমার বাচ্চার অনেক পেরেন্ট, মানে কথা বলে বড় মানুষের মতো ইয়ে বলতে গেলে আমার আমি বলতে পারি না। যে অনেক অনেক প্রশ্ন করে, যখন সবাই আমার ওই স্বাস্থ্য ভাইরা আছে বাচ্চারা সবাই মা আব্বু বলে কোলে ওঠে, তখন আমার বাচ্চাও অনেক সময় ভুল কেমনে মামাকে বাপ বলে ডেকে ফেলে, বুঝছেন। অনেক কষ্টে ছিল, বাচ্চাটাও অনেক কষ্টে ছিল, আমার সাথে অনেক না খেতে গেছে বাচ্চাটাও। ওষুধ মনে করেন সবসময় আমার ডাক্তারের কাছে রাখতে হয়, একটার পর একটা হতেই থাকে, একটার পর একটা হতেই থাকে, বেশিরভাগ ও ডাক্তারের কাছেই থাকে। আমাদের থাকার ঘরও ছিল না, যে বাচ্চাটা নিয়ে থাকবো আমাদের থাকারও ঘর ছিল না। এইখানে একটা ভাঙ্গাচুরে একটা টালির ঘর ছিল, মানে মনে অবস্থা যে রাত থাকার মতো না। দিনের বেলা হয়তো বেড়ালাম চালালাম, রাত্রে আমরা থাকতে পারতাম না। পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জেনেছি। তারপরে আমি আমার অভ্যাস মতো আমার টিমকে আমি বলেছি আচ্ছা এই বিষয়টা কি, একটু তোমরা আগে নিজেদের মতন করে জানো। তারপরে ওরা যায় জানে, এবং তারপরে আমাদের অবস্থান থেকে যেটা মনে হয়েছে, যতটুকু মনে হয়েছে করা সম্ভব বা করতে পারবো আমরা সেভাবে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়ানোর জন্য। তার এসে আমাকে বললেন আমার বাচ্চার পাশে সুবিধা অসুবিধার জন্য পাশে থাকবে, লেখাপড়ার খরচ দিবে, আবার বলেছে তোমাকে একটা থাকার স্থান করে দেওয়া হবে ঘর। তা আমার ওই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরটা তিনি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই আমার বাচ্চা নিয়ে ওই ঘরে আমি থাকতে পারবো। আর তিনি বলেছেন যে লেখাপড়ার খরচ নিব, দায়িত্ব তিনি পাশে থাকবে। একটি স্বাভাবিক বাচ্চার ভবিষ্যৎ যেমন হওয়া উচিত, ওই বাচ্চাটার ভবিষ্যৎও চেষ্টা করবো আমরা সেভাবেই গড়ে তুলতে। বাচ্চাটা এখন ছোট আছে, কয়েকদিন পর একটু বড় হবে, যখন স্কুলে যাওয়ার বয়স হবে ও স্কুলে যাবে ইনশাল্লাহ, শিক্ষা গ্রহণ করবে। এক সময় তার যেই যোগ্যতা আছে, মেধা আছে, সেটার ভিত্তিতে সেইভাবে সে এগিয়ে যাবে। হ্যাঁ, তারেক রহমান তিনি মানে আমাদের কষ্ট বুঝেছেন, যে তিনি একটা আসলে আমার কাছে মনে হয় তিনি একটা মহান মানুষ, যে আমাদের পাশে দাঁড়াইছেন, যে গরিবের পাশে দাঁড়াইছেন। তার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা যারা আছি, আমরা যতটুকু পারি তাকে সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়াবো, তার সাথে থাকবো। আমার বয়স 6 বছর 2 মাস চলে। আর যখন বয়স 3-3.5 বছর হয়, তখন তিনি খেলাধুলা আমিরই শিখাই। সর্বপ্রথম আমার শ্বশুরি একটা বল দিছিল প্লাস্টিকের, মানে তাই সে ছোট ছিল, একটা হাঁটা শিখছে, ওই সময় একটা প্লাস্টিকের বল এনে দিছিল। ওই থেকে মানে বল হাতে নেই, ওই খেলতে লাইতে পরে হ্যাঁ বাবা একটা বল এনে দিছে। আমার দোকানের সামনে আমি ফজর নামাজ পড়ি, ডেলি শিখাইতাম, অন্তত 1 থেকে 1.5 ঘন্টা। যখন 2-5-6 মাস খেলা শিখছে, তখন দেখি নিজেই সেতুভাবে আরও বা বল খেলতে জায়গা হ্যাঁ খুব আগ্রহ। তখন দেখলাম আস্তে আস্তে যেটা শিখেই আল্লাহ দিলে সেটাই দেওয়া শিখে বা শিখতে চেষ্টা করে।
তখন আমি বুঝছি না আস্তে আস্তে মোটামুটি ভালো একটা কিছু করবে। আমাদের এলাকায় অনেক পোলাপাইন আছে, মোবাইলে ভিডিও করে টুরা প্রথম ইয়া করছে, পরে চ্যানেল আছে না, চ্যানেলে আসলো সবাই আইসা এটা ভিডিও টিডিও করে ভাইরাল করছে। আমাদের দলের একজন নেতা আছে আমিনুল, সবাই ওকে ফুটবলার আমিনুল হিসেবে জানে। যখন আমরা পরিকল্পনা করলাম যারা এরকম প্রতিভাবান আছে তাদেরকে আমরা আস্তে 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 খুঁজে বের করব, তখন আমি আমিনুলকে বললাম যে আমিনুল, তুমি এক কাজ করো, তুমি তোমার মতন করে খোঁজ করো এরকম প্রতিভাবান শিশু, কিশোর, যুবক কোথায় আছে। এবং তখন খুঁজতে গিয়ে আমরা এই ছোট বাচ্চাটাকে খুঁজে পেলাম। আমি সাইকেলের কাজ করি, মেকানিক কাজ, অত 500 টাকা কাজ করি, এটা দিয়ে আমি সংসার চালাই, চলি। তখন আর বোর্ডও ছিল না, জার্সি আমার দেশের পোলাপাইনে 2টা জার্সি দিয়েছিল, ওই জার্সি দিয়া খালি পাই খেলাধুলা করতো। এরপরে গোলরক্ষক আমিনুল সাহেব আসলো, আইসা সোহানারে কিছু উপহারও দিছে, বুট, পেন, জার্সি, তারপরে বল। ছেলেদের মধ্যে হোক, মেয়েদের মধ্যে হোক, যার যেই প্রতিভাটা আছে তাকে আমরা চেষ্টা করব সেই প্রতিভাটা আরো যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য। ছেলে তো দেশের হয়ে খেলবো, ভালো একটা কিছু করবো, এটাই তো আমার স্বপ্ন, যাতে এটাই দেশের ভালো কিছু করা, এটা আমার ভালো কিছু করা। আমাদের এই প্রতিভাবানদেরকে যদি বের করি এবং ওদেরকে যদি একটা স্কোপ তৈরি করে দিতে পারি আমরা, তারা আরো বিকশিত হবে। ছোট্ট মিছিল আরো লইতে পারি, এগুলো গেঞ্জিগুলো আরো হতে পারে, সাত দিয়ে আরো লইতে পারি, তারপরে নিচের মধ্যে আরো লইতে পারি, তারপরে আবার কত কিছু পারি। আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেব আর গোলরক্ষক আমিনুল সাহেব, তারা আমার মাসে কিছু অর্থায়ন দেয়। এটা দেওয়ার পরে এখন মোটামুটি আমার স্বাভাবিকভাবে ভালোভাবে আমি চলি, প্ল্যান পড়ালেও করাইতে পারি, আমার এখন চলতে একটু সহজ হয়। তারেক রহমান সাহেবকে আমি মনে করি ঠিক আছে আমার মাথার উপরেই রাখি। তার কাছে আমি কৃতজ্ঞ যে আমার ছেলের পাশে দাঁড়াইছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে এই প্রতিভাবানদেরকে যদি আমরা প্রপারলি ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, তাহলে এই মানুষগুলোকে দিয়ে আমরা দেশের জন্য সুনাম সম্মান বয়ে নিয়ে আসতে পারি, যেটা ভেরি মাচ পসিবল, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।